হাউ মাচ? 650 ম্যাম। বাবা, এটার দাম কত? 400 টাকা। আন্টি, আপনি ওষুধটা নিয়ে যান, এটা আপনার জন্য ফ্রি। সত্যি কইতেছো বাজান? এটা আমি নিয়ে যাবো? এটা আমার জন্য ফ্রি? হ্যাঁ, আমি তো বললাম এটা আপনার জন্য ফ্রি, নিয়ে যান। বাবা, আমার কাছে কিন্তু টাকা নাই। হ্যাঁ, আমি কিন্তু সত্যি এটা নিয়ে যাবো গা। আমি তো আপনাকে বলছি এটা আপনার জন্য ফ্রি, আপনি নিয়ে যেতে পারেন। এখন যদি আপনি আমাকে আবারও কোশ্চেন করেন তাহলে কিন্তু আর দেবো না। না না, এটা আমি নিয়ে যাবো। আপনার অনেক ধন্যবাদ বাজান। আমি আসি। ওকে। ওকে, সো ওনাকে তো ফ্রি দিয়ে দিলেন, আমাকে কত পার্সেন্ট ডিসকাউন্ট দিবেন? বাকি সবার জন্য 10%, আপনার জন্য না হয় 20%। গ্রেট। ওকে, সো আমি বিল করে দিচ্ছি। ডান। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি আপনাকে, মানে আমার মধ্যে একটা কিউরিওসিটি জেগেছে যে আপনি তো এখানে বিজনেস করতেছেন, রাইট? সো আপনি কি বিজনেস আপনার লাভের জন্য করতেছেন নাকি লসের জন্য করতেছেন, কোনটা? কি আজব প্রশ্ন করতেছেন আপনি আমাকে। একটা মানুষ বা যে কোনো মানুষই যখন কোনো ব্যবসা স্টার্ট করে তখন সে অবশ্যই লাভবান হওয়ার জন্যই করে। আমিও মানুষের কাতারেই পড়ি, আমার ক্ষেত্রেও এটাই, কোনো ভিন্ন কিছু নাই। এটা তো ঠিকই বলেছেন। একটা মানুষ যখন কোনো বিজনেস করে বা বিজনেস শুরু করে অবশ্যই লাভের আশাতেই করে, লসের আশাতে করে না। কিন্তু আমার কাছে কেন জানি মনে হচ্ছে আপনার দিকে উল্টোটা। ওকে ফাইন, আমি আপনাকে বুঝিয়ে বলছি। এই যেমন কিছুক্ষণ আগে ভদ্র মহিলা, উনি মেডিসিনটা নিতে চাইলো, ওনার কাছে টাকা ছিল না, বাট আপনি কি করলেন, ওনাকে ফ্রিতে দিয়ে দেন। ইভেন আমি যে সাহায্যটা নিচ্ছি এটা আপনি কি করলেন, 10%-এর জায়গায় 20% ডিসকাউন্ট দিচ্ছেন। তাহলে আপনার কি লস হয়ে গেল না? আর আপনি যদি এভাবেই কাউকে ফ্রিতে, কাউকে 10%-এর জায়গায় 20% করে ডিসকাউন্ট দিতে থাকেন তাহলে তো আলটিমেটলি আপনার লসই হয়ে যাবে। তারপরে এরকম করতে করতে দেখা যাবে এমন অবস্থা হয়ে যাবে, লাভ তো দূরের কথা, লস করার জন্য আপনার দোকানে কোনো প্রোডাক্ট থাকবে না। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, যে ওষুধটা আমি ওনাকে ফ্রিতে দিয়ে দিচ্ছি এটা ওনার অনেক প্রয়োজন ছিল, আর ওনার কাছে যে টাকা ছিল না এটা কেনার মতো, সেটা আমি খুব ভালো করে জানি, এই জন্য ফ্রিতে দিয়ে দিচ্ছি। ওয়েট আ মিনিট, উনি ওষুধটা নিবে আর ওনার ওষুধটা দরকার ছিল, বাট ওনার কাছে কোনো টাকা ছিল না, সেটা আপনি কি করে জানেন? দেখুন, এই মহিলাটা আমার ফার্মেসিতে গত 3 দিন যাবত আসতেছে। প্রতিদিন এই একই ওষুধের জন্য আসে, আমাকে দাম জিজ্ঞেস করে, আমি যখন বলি এটার দাম 400 টাকা উনি শুনে চলে যায়। দ্যাট মিনস এইটা কেনার মতো টাকা ওনার কাছে নাই। একটা মানুষ তখনই ফার্মেসিতে একটা জিনিসের জন্য বারবার আসে যখন এটা তার অনেক প্রয়োজন হয়। ওষুধ মানুষ অপ্রয়োজনে কিনতে আসে না, প্রয়োজনের জন্য কিনতে আসে। আর যখন ওনাকে আমি দাম বলার পরে উনি চলে যাচ্ছিল, তার মানে হচ্ছে এইটাই যে ওনার কাছে পর্যাপ্ত টাকা নাই এটা কেনার মতো। এই জন্য আমি ওনাকে ফ্রিতে দিয়ে দিছি। অ্যাকচুয়ালি আমাদের প্রত্যেকটা মানুষের উচিত যার যার জায়গা থেকে প্রত্যেকটা মানুষকে সাহায্য করার চেষ্টা করা, সেটা নিজের জায়গা থেকে হোক, নিজের কর্মসংস্থান থেকে হোক। আপনি হয়তো ভাবতেই পারেন যে আমি যদি মানুষকে ফ্রিতে দিয়ে দিই বা এইভাবে ডিসকাউন্ট করে দিই তাহলে হয়তো আমার লস হয়ে যাবে। না, এমন না। আমি তো এখানে ব্যবসা করতেই বসছি, আমার লাভটা রেখেই আমার কাজ করতে হবে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমাদের ওষুধের যে প্রোডাক্ট গুলো আছে বা এখানে যা যা আপনি দেখতেছেন সবকিছুতেই আমরা কিছু পার্সেন্টেজ পাই, যেটা আমরা ছাড় দিয়েও যদি বিক্রি করি আমাদের কোনো লস হবে না। অনেক বড় লোক ফ্যামিলি থেকে লোকজন আসে যারা সব দিক থেকেই স্বচ্ছ, তারা যখন আমার এখানে আসে তখন আমি তাদেরকে কোনো প্রকার ডিসকাউন্ট দেই না, মানে যেটা অরিজিনাল দাম আমি সেটাই নেওয়ার চেষ্টা করি। এতে করে কি হয়, যখন এইরকম দুস্থ মানুষ আমার এখানে আসে তাদেরকে আমি কিছু ডিসকাউন্ট করে দিতে পারি, তাদেরকে ফ্রি দিয়ে দিতে পারি, এটা হচ্ছে আমার তরফ থেকে আমি তাদেরকে একটু হেল্প করার চেষ্টা করি। যখন আমার মনে হলো যে মানুষটার এটা অনেক প্রয়োজন আর সে টাকার জন্য কিনতে পারতেছে না, তখন আমার মনে হলো যে আমি আমার জায়গা থেকে একটু না হয় তাকে হেল্প করলাম, দ্যাটস ইট। বাহ, খুব ভালো লাগলো তো আপনার কথা শুনে। শুধু ভালো লাগে না, আমি রীতিমতো অবাক হয়ে গেছি আপনাকে দেখে, যে আপনার মতো মানুষ, মানে এই জামানাতে এরকম মানুষ আছে যারা কিনা অন্যের জন্য এত চিন্তা করে, মানে কার বিপদে কিভাবে সাহায্য করবে বা কার জন্য কতটুকু করা লাগবে এত চিন্তা করেন। সত্যি আপনি অনেক ভালো একজন মানুষ। আর আপনাকে দেখে আজকে আমি অনেক কিছু শিখতে পেলাম। আরেকটা কথা, আমি কিন্তু আপনার বিলটা পুরোপুরি পেমেন্ট করেছি, আমি 20% ডিসকাউন্ট আমি নিইনি। এখন আপনি ভাবতে পারেন যে কেন এই কাজটা করলাম। কারণ এই যে আপনি যেভাবে মানুষকে হেল্প করতেছেন এই ব্যাপারটা সত্যি অনেক ভালো লেগেছে। আর আমি যে 20%টা আপনাকে দিয়ে দিলাম, এই 20%-এ না হয় আমিও কাউকে না কাউকে হেল্প করলাম। আর আপনার কাছ থেকে আমি আজকে যে শিক্ষাটা নিলাম, ট্রাস্ট মি, এটা আমি আমার আগামী দিনগুলোতে কাজে লাগাবো। আমিও চেষ্টা করবো এভাবে কোনো না কোনো মানুষকে কিভাবে হেল্প করা যায়। থ্যাংক ইউ ভেরি মাচ, দেন আমি প্যাক করে দিচ্ছি। শিওর।
এই নেবেন, আবার আসবেন। থ্যাংক ইউ। এক্সকিউজ মি, এই জমিটি তো মেবি বিক্রি হবে। স্যার, এই জমিটা বিক্রি হবো, আপনি খারাপ, আমি দলিল পত্র নিয়ে আইতেছি। Sure. তুমি এখানে? আলিফ, তোমার কাছে ডেকেছি একটা কথা বলার জন্য। দেখো, আমি খুব একটা বেশি টাইম নিব না, ঘোরাবো না, পেঁচাবো না, ডিরেক্টলি আমি বলছি তোমার সাথে আমার রিলেশন কন্টিনিউ করা সম্ভব না। আমি তোমার সাথে আজকে এখনই ব্রেকআপ করতেছি। মোনা, এইসবের মানে কি? তুমি ফান করতেছো আমার সাথে, মজা করতেছো তাই না? সিরিয়াসলি আলিফ, তোমার কি এইটা মনে হচ্ছে সাত সকালবেলা তোমাকে আমি ডেকে নিয়ে আসি জাস্ট মজা করার জন্য? শোনো, মজা করার জন্য না আমার হাতে এত টাইম নেই। হ্যাঁ, আমার টাইমের অনেক ভ্যালু আছে। আমি যা বলছি সিরিয়াস বল। আর তোমার সাথে রিলেশন আমি আগে কি করবো? হ্যাঁ, তুমি কি করতে পারছো? তুমি কিচ্ছু করতে পারো না, না জীবনে কিছু করতে পারবা। সো তোমার সাথে আমার আর আগানো সম্ভব না। আমার বাবা অলরেডি আমার জন্য ছেলে ঠিক করে ফেলেছে, আর আমি ওই ছেলেকেই বিয়ে করবো। মোনা, তুমি সব কি বলতেছো? 2 বছর যাবত আমরা একসাথে, আমাদের 2 বছরের সম্পর্ক, আর আজকে এসে তুমি আমাকে বলতেছো যে তুমি আমার সাথে থাকতে পারবো না? হ্যাঁ, আমি মানছি যে আমি এখনো কিচ্ছু করতে পারি নাই, তার মানে এই না যে আমি চেষ্টা করতেছি না। ইভেন আজকেও আমি ইন্টারভিউ দেওয়ার জন্য বের হয়েছি, বের হয়ে আমি তোমার সাথে দেখা করতেছি, আর তুমি আমাকে এরকম কথা কিভাবে বলতেছো? মোনা, প্লিজ প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমাকে 2টা মাস সময় দাও, জাস্ট 2 মান্থস। আমি কিছু একটা করবো যেটাতে আমরা দুজন খুব ভালোভাবে থাকতে পারবো। আমি আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না মোনা, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। তুমি কেন বুঝতেছো না? রিয়েলি? তুমি আমাকে ছেড়ে থাকতে পারবে না, বাঁচতে পারবে না? তো এই কথাটা কি তোমার আগে মাথায় আসে না যে আমি মুনের কাছে আর থাকতে পারবো না? ওকে আমার লাগবেই জীবনে, আর ওকে যদি আমি পেতে চাই তাহলে আমার জীবনে অনেক কিছু করতে হবে। আর কি বললে তুমি? আর মাত্র 2 মাস? লিসেন, আমি তোমাকে 2 মাস কেন, আমি তোমাকে 2 দিনও সময় দিতে পারবো না। কারণ এই 2 দিনও যদি আমি তোমার উপর সময়টা নষ্ট করি না, তাহলে এটা আমার জন্য অনেক বড় ক্ষতি হয়ে যায়, আর যেটা কিনা আমি চাচ্ছি না। আর আমি তো তোমাকে বলেই দিয়েছি, আমার বাবা যে ছেলের সাথে বিয়ে ঠিক করেছে, এই ছেলের না কোটি কোটি টাকা আছে। তো আমি ওই ছেলেকে ছেড়ে তোমার মতো একটা বেকার ছেলেকে কিভাবে চয়েস করবো? এটা আমার পক্ষে একদমই সম্ভব না। দেখো, আমি তোমার সাথে কথা বলতে চাচ্ছি না, যা জানানো জানিয়ে দিলাম, আর আজকের পর থেকে তুমি আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে না। সো আল্লাহ হাফেজ, আর ভালো থেকো। মোনা, মোনা, আমার তুমি এইখানে কেন? আর তোমার এই অবস্থা কেন? বাই দ্য ওয়ে, ওই লোকটা কি তোমার হাজবেন্ড? উনি আমার স্বামী, ওর সাথে আমার বিয়ে হয়েছে। আর তুমি জিজ্ঞেস করলে না যে আমি এখানে কেন, আমার এই অবস্থা কেন? এই সব কিছুই না আমার পাপের ফল। ওই যে মানুষই তো বলে, কেউ যদি কারো মন ভাঙে আর কারো জন্য যদি কারো চোখ থেকে এক ফোঁটা পানি ঝরে, তাহলে সে কোনোদিনও ভালো থাকে না, কোনোদিনও না। আর আমিও তো একটা মানুষের মন ভেঙেছি, আমি একজন মানুষের চোখ থেকে অজস্র পানি ঝরিয়েছি। তা আমি কি করে ভালো থাকি বলো? আজকে আমি যেভাবে আছি, আমার সাথে যা কিছু হইতেছে, এই সব কিছু না আমার পাপের ফল। আলিফ, তুমি ওদিন আমার সামনে অনেক অনুনয় বিনয় করছিলা, জাস্ট এইটুকু বোঝানোর জন্য যে আমি যেন তোমার লাইফে থাকি, আমি তোমার লাইফে থাকলে তুমি সবকিছু করতে পারবা। কিন্তু আমি এতটাই লোভী ছিলাম যে আমি আমার লোভের সামনে আমি আমার ভালোবাসাটাকে তুচ্ছ করে ফেলছিলাম। মানে আমি এটাই বুঝতে চাইনি যে আমাকে যে মানুষটা এতটা ভালোবাসে, সেই মানুষটা আমার সামনে এইভাবে কান্নাকাটি করে আমার কাছে এইভাবে অনুনয় বিনয় করতেছে শুধুমাত্র যেন আমি তার জীবনে থাকি। কিন্তু আমার তো দরকার ছিল টাকা পয়সা, আমি চাইতো, মানে আমি চেয়েছিলাম অনেক ভালো থাকতে। আর এই যে দেখো, আজকে আমি আছি, সত্যি অনেক ভালো আছি। তুমি জানো, তোমাকে ছেড়ে আমি যে ছেলেটাকে বিয়ে করেছি, মানে এই যে আমার স্বামী, হ্যাঁ, ওর অনেক টাকা পয়সা ছিল, এটা সত্যি। ওর টাকা পয়সা ছিল, অনেক বড় ব্যবসা করতো। কিন্তু আলিফ, টাকা পয়সা থাকলেই, বড় বাড়ি গাড়ি থাকলেই যে একটা মানুষ ভালো হয়, বা একটা মানুষের সাথে একটা মানুষ সারা জীবন ভালো থাকতে পারে, এটা কিন্তু না। যেটা কিনা আমি হাড়ে হাড়ে এখন বুঝতে পারতেছি। হ্যাঁ, ওর কাছে টাকা পয়সার কোনো অভাব ছিল না, দামি গাড়ি বাড়ির কোনো অভাব ছিল না, কিন্তু ওর কাছে আমি সেই ভালোবাসাটা পাইনি জানো। হ্যাঁ, শুরুর দিক থেকে ভালোই চলতেছিল, সবকিছু ঠিকঠাকই চলতেছিল, কিন্তু ওই যে কথায় আছে না,
যদি মানুষের বেশি টাকা পয়সা থাকে, অনেক কিছু থাকে, তখন মানুষের ধ্যান জ্ঞান এগুলো একটু অন্যদিকে চলে যায়। তো আমার স্বামী মেহেদী, ওর অনেক বাজে নেশা ছিল, অনেক বাজে নেশায় পড়ে জুয়া খেলে সব কিছু শেষ করে ফেলে। একে একে করে আমাদের সব কিছু শেষ হয়ে যায়, ওর ব্যবসা, ওর যা কিছু ছিল সব কিছু। আর এমনকি ও যখন নেশায় বেশি আসক্ত হয়ে গেছিল, মানে জুয়ার প্রতি বেশি আসক্ত হয়ে গেছিল, আমার প্রতিও না ওর ওর অ্যাটাচমেন্টটা একদমই শেষ হয়ে যায়। আমি তখন রিয়ালাইজ করতে পারতেছিলাম যে আজকে হয়তো যদি ওই মানুষটা আমার জীবনে থাকতো, আমাকে আমাকে অনেক বেশি ভালোবাসতো। আর এই যে দেখো আজকে আমি কোথায় আছি, এই জমিটা ছাড়া আমাদের কিছুই নাই। ও ব্যাংক থেকে এত বড় বড় লোন নিছিল যে শেষ পর্যন্ত ওর যে বাড়ি ছিল সবকিছু ব্যাংক নিয়ে নেয়। এখন এই জমিটাই আছে, আর এই জমিটাও এখন আমাদের হাতছাড়া করে দিতে হবে। কারণ গত কয়েক বছর আগেও একটা অ্যাক্সিডেন্ট করে, আর অ্যাক্সিডেন্ট করেই ওর পাটা চলে যায়। আর ওর পাটা অপারেশন করার জন্য এখন অনেক বড় একটা অ্যামাউন্টের দরকার, আর এর জন্য এই জমিটা বিক্রি করতে হবে। আর যার জন্যই আজকে তোমার সাথে আমার আবারও দেখা। আলি বিশ্বাস করো, আমি আমি সত্যি অনেক অনেক বড় ভুল করছি। আমি ভালোবাসাকে ছেড়ে আমি টাকাকে বেছে নিছিলাম, আর যার জন্য দেখো আমার জীবনে না আছে ভালোবাসা, না আছে টাকা পয়সা। স্যার, এই যে দলিলটা। স্যার, সবকিছু চেক করে নেন। এক কাজ করুন, এখানে কিছু টাকা আছে, এটা হচ্ছে অ্যাডভান্স। বাকিটা যখন জমি হস্তান্তর করা হবে তখন আমি আপনাকে দিয়ে দিব। বাই দ্য ওয়ে, আপনারা মেবি এই জমির উপরে এই বাসা করে থাকতেছেন, ভাববেন না যে আমি আপনাদেরকে এখান থেকে উচ্ছেদ করে দিচ্ছি। ইভেন এই জমিতে আমার একটা রেস্টুরেন্ট করার ইচ্ছা ছিল, আমি সেটা করব। এমনকি সেই রেস্টুরেন্টের পুরো দায়িত্ব আপনাদের থাকবে, রেস্টুরেন্টটা আপনারা সামলাবেন। এরপরে প্রতি মাসে সেই রেস্টুরেন্ট থেকে যে প্রফিটটা আসবে সেখান থেকে আমি আপনাদেরকে 20% দিব। এরপর আপনারা কিছু কিছু করে টাকা আমাকে দিয়ে এই জমির যত টাকা আমার কাছ থেকে নিছিলেন সেটা আমাকে ফেরত দিয়ে দিবেন। তাহলে জমিটা আপনারা পেয়ে গেলেন, আপনার চিকিৎসাও হয়ে গেল, আর আমার ব্যবসাটাও চললো। একটা কথা কি জানেন, একটা মানুষের যেমন খারাপ সময় আসবে তেমন ভালো সময় আসবে। খারাপ সময় যেমন পার করবে তেমনি তার জীবনে ভালো সময় অবশ্যই আসবে। তবে আপন মানুষ তখনই আমরা চিনতে পারি যখন আমাদের খারাপ সময়ে আমাদের আপন মানুষগুলো আমাদের পাশে দাঁড়ায়। যেই মানুষগুলো আপনার খারাপ সময় আপনার পাশে দাঁড়াবে সেই মানুষটাই হচ্ছে আসল আপন মানুষ। শুধুমাত্র আপন মানুষ বললেই তো আর আপন মানুষ হয়ে যায় না, ভালোবাসি বললেই তো আর ভালোবাসা হয়ে যায় না। এই সব কিছুর একটা বহিঃপ্রকাশ থাকতে হয়। আমারও খারাপ সময় ছিল, তখন আমার অনেক আপন মানুষ আমার হাতটা ছেড়ে চলে গেছে। আমি ব্যাপারটা মানতে পারি, অনেক কষ্ট হয়েছে, নিজেকে সামলাইতে কষ্ট হয়েছে। ঠিক সেই সময় আমার পাশে কোনো একজন মানুষ এসে দাঁড়াইছিল যে আমাকে সাহায্য করছিল। আমার মাথায় একটা ছাতার মতো সে সবসময় ছিল, যার কারণে আজকে আপনার এই অবস্থা। সেগুলো অবশ্যই বাদ দিবেন। ইনশাল্লাহ আশা রাখি আপনাদের জীবন আবার অনেক সুন্দর হবে। তবে একটা কথা সবসময় মাথায় রাখবেন, নিজের আপন মানুষ বা নিজের ভালোবাসার মানুষ তার হাতটা কখনো ছাড়বেন না, শক্ত করে ধরে রাখার চেষ্টা করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। Ah